9 জানুয়ারি বুধবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে টিএসপিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। একাদশ সংসদের নির্বাচিত সদস্যদের শপথ নিয়ে স্পিকার সহ 3 জনকে আইনি নোটিশ। ধর্ষণে ব্যর্থ হয়ে ডেমরায় 2 শিশু হত্যা, গেন্ডারিয়ায় আয়েশা হত্যাও ধর্ষণ চেষ্টা। বদ্বীপ পরিকল্পনা প্রকল্পে চলছে খাল, নদী, জলাশয় পুনর্খনন, কৃষিতে সুবিধা পাওয়ার আশা। একাদশ সংসদ সদস্যদের শপথ নিয়ে স্পিকার সহ 3 জনকে মঙ্গলবার আইনি নোটিশ দেওয়া হয়েছে। নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সম্পাদক মাহবুদ্দিন খোকন। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কে এম তানজিবুল আলম। ব্যারিস্টার তানজিব, আমি প্রথমেই আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, 123-3 আছে যে তবে আমি পড়ছি সংবিধান থেকে, তবে শর্ত থাকে যে এই দফার ক উপদফা অনুযায়ী অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে নির্বাচিত ব্যক্তিগণ উক্ত উপদফায় উল্লিখিত মেয়াদ সমাপ্ত না হওয়া পর্যন্ত সংসদ সদস্যরূপে কার্যভার গ্রহণ করিবেন না। উক্ত উপদফায় উল্লিখিত মেয়াদ সমাপ্ত না হওয়া পর্যন্ত, এই ক্ষেত্রে 28 জানুয়ারি সংসদ সদস্যরূপে কার্যভার গ্রহণ না করার যে কথা রয়েছে, যেটাতে ইংরেজিতে আমরা পাই শেল নট এজিউম অফিস। আমাদের প্রশ্ন হচ্ছে যে শপথ নেয়ার ফলে বা শপথ নেয়ার ভিত্তিতে সরকার গঠন করার ফলে সংবিধানের এই দফার আসলে ব্যত্যয় ঘটল কিনা। ব্যারিস্টার তানজিবুল আলম। জি, ধন্যবাদ। আপনি যদি এটা দেখেন তাহলে এখানে যে কথাটা বলা হচ্ছে যে সংসদ সদস্য তার কার্যভার গ্রহণ করবেন না। এখন সংসদ সদস্যের কার্যভার গ্রহণ করা বলতে কি বোঝায় সেটা যদি আপনি ইন্টারপ্রিটেশন করেন তাহলে দেখবেন সংসদ সদস্যের কার্যভার তখনই নেওয়া শুরু হয় যখন তার সংসদের মেয়াদ শুরু হবে। এখন সংসদের মেয়াদ শুরু হওয়ার বিধানটা আছে আর্টিকেল 72-তে, সাব আর্টিকেল 3-তে। সাব আর্টিকেল 3-তে আছে সংসদ সদস্যের মেয়াদ কার্যকর শুরু হবে প্রথম অধিবেশন থেকে। তার মানে প্রথম অধিবেশন শুরু না হওয়া পর্যন্ত সংসদের মেয়াদই শুরু হলো না। তাহলে সংসদের মেয়াদ যদি শুরু না হয় তাহলে সে কীভাবে কার্যভার গ্রহণ করবে? সুতরাং আর্টিকেল 123 সাব আর্টিকেল 3 প্রভাইসের সাথে আপনাকে পড়তে হবে আর্টিকেল 72 সাব আর্টিকেল 3। সাব আর্টিকেল 3 অনুযায়ী যেহেতু মেয়াদ শুরু হয় নাই এখনও, প্রথম অধিবেশন থেকে মেয়াদ শুরু হবে, সুতরাং এখন যে কার্যভার গ্রহণ করেছে সেটা সংসদ সদস্য হিসেবে নয়, সেটা মন্ত্রী হিসেবে। সুতরাং আর এখানে যে লিগ্যাল নোটিশটা পাঠানো হয়েছে আমি মনে করি সেই লিগ্যাল নোটিশটা টোটালি মিসকনসিভড এবং আইনের দৃষ্টিতে বিভ্রান্তি প্রসূত। ব্যারিস্টার তানজিব, একাদশ সংসদ থেকে যারা সংসদ সদস্য হিসেবে শপথ পড়েছেন তারা এখন এমপি কি এমপি না? আমি অফিস এজিউম করা বলতে বুঝি যে তিনি যখন এমপি হিসাবে শপথ নিবেন তখন এমপি হিসাবে তার কার্যভার শুরু হয়। সংসদের কার্যাবলী হয়তো শুরু হয় নাই, সংসদ হয়তো শুরু হয় নাই, কিন্তু এমপি হিসাবে আজকে যদি আমাকে বলা হয় যে ঢাকা আমি যেখানে বসে আছি সেই আসনের এমপিকে, আমার একাদশ আসনের এমপির কথাই বলতে হবে। একাদশ, আমি আগেরটার কথা তো বলতে পারবো না। আপনাকে আগের কথাটাই বলতে হবে, কারণ বর্তমানে যে সংসদ আছে সেই সংসদের হচ্ছে দশম সংসদের মেয়াদ এখনও শেষ হয়ে যায়নি। তো এইখানে এই জন্যই আর্টিকেল 123 সাব আর্টিকেল 3 প্রভাইসতে এই কথাটা স্পষ্টভাবে বলে দিয়েছে যে 123 এর আন্ডারে যারা নির্বাচিত হয়েছেন, তার মানে মেয়াদ শেষ হওয়ার পূর্বে 90 দিনের মধ্যে যারা নির্বাচিত হয়েছেন তারা শুধুমাত্র শপথ গ্রহণ করবেন, কিন্তু ওই যে পার্লামেন্টটা বর্তমানে বহাল আছে সেটার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তারা পার্লামেন্টের কার্যভার গ্রহণ করতে পারবে না। এখানে ব্যারিস্টার তানজিব, সংবিধানে তো শপথ গ্রহণ করবেন এই কথাটি আসলে আমি পাচ্ছি না। আমি দেখতে পাচ্ছি যে স্পষ্ট আছে সংসদ সদস্যরূপে কার্যভার গ্রহণ করবেন না। মানে আমার প্রশ্ন হচ্ছে ব্যারিস্টার তানজিব, যদি সংসদ সদস্যরূপে তারা কার্যভার গ্রহণ না করেন, অর্থাৎ তারা যদি সংসদ সদস্য হিসেবে বিবেচিত না হন, তাহলে কোন বিবেচনায় একাদশ সংসদের মেজরিটি যিনি লিড করছেন তাকে আসলে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে ডাকা হলো? কারণ এটা প্রতিষ্ঠিত, শুনেন, একটা জিনিস আপনাকে মানতে হবে, সেটা হচ্ছে যে সংসদের মেয়াদ শুরু হচ্ছে সংসদের ফার্স্ট আপনার সেশন থেকে। তো আপনি 5 বছর গণনা যদি তখন থেকে শুরু হয় তাহলে তার আগে তার যে ক্যাপাসিটি সেটা আসলে কার্যভার গ্রহণ না, সেটা হচ্ছে আপনার এই অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে যে মেজরিটি নির্বাচিত যারা হয়েছেন তাদের নির্বাচিত প্রতিনিধিত্বের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সরকার গঠনের জন্য বলা হয়। সো এইখানে একটা টাইমের গ্যাপ আছে, সেই টাইমের গ্যাপটা হচ্ছে সাংবিধানিকভাবে করে দেওয়া হয়েছে যে পার্লামেন্ট যেহেতু ফার্স্ট সেশন থেকে শুরু হবে তার আগের যে কর্মকাণ্ডগুলো করা হবে সেটা হচ্ছে অন দ্য বেসিস অফ দি ডিক্লেয়ার্ড রেজাল্ট।
তো সেই ডিক্লেয়ার রেজাল্টের উপর ভিত্তি করে এখন যে ক্যাবিনেট আপনার শপথ গ্রহণ করেছে, প্রধানমন্ত্রী যে নিয়োগ হয়েছে, সেটা কিন্তু রেজাল্টের উপর ভিত্তি করে। কিন্তু পার্লামেন্ট যেহেতু দশম পার্লামেন্ট এখনও মেয়াদ শেষ হয়ে যায়নি, সুতরাং 11তম পার্লামেন্ট এখনও দায়িত্বভার গ্রহণের কোনো স্কোপ নাই। এটা সাংবিধানিকভাবে এভাবে স্বীকৃত না। ব্যারিস্টার তানজিম, আপনি নিশ্চয়ই ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকন আইনি ব্যাখ্যা নিশ্চয়ই তার কাছ থেকেও আমরা জানতে চাইবো, কিন্তু আমার কাছে মনে হয় আপনি এতক্ষণ যে ব্যাখ্যা দিলেন সেটা কি সংবিধানের লেটার নাকি সংবিধানের স্পিরিট? সেটা সংবিধানের লেটার এবং স্পিরিট দুটোই। কারণ আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, এই যে আর্টিকেল 123 সাব আর্টিকেল 3 যে প্রভাইসোতে বলে দিল যে কার্যভার গ্রহণ করবেন না, মানে ওই মেয়াদ পার্লামেন্টের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত আপনি যদি কার্যভার গ্রহণ করতে না পারেন, তাহলে আপনি কিভাবে বলবেন যে এখানে 2টা পার্লামেন্ট আছে কিংবা 600 জন এমপি আছে? এখন কিন্তু একইভাবে সংবিধানের আরেক জায়গায় বলা হচ্ছে যে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার উপর ভিত্তি করে নতুন সরকার গঠনের জন্য আহ্বান করবেন। এখন এই যে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নতুন সরকার গঠনের জন্য আহ্বান করার বিষয়টা, সেটা কিসের ভিত্তিতে হয়? ওই বিধানটা যদি দেখেন তাহলে ওখানে লেখা আছে সেটা হচ্ছে যে আপনার যারা নির্বাচিত হয়েছেন তাদের ভিত্তিতে। তো আপনাকে হারমোনাইজ ইন্টারপ্রিটেশন যদি দিতে হয়, সেটা লিটারাল ইন্টারপ্রিটেশনের ভিত্তি করে পারপাসটা যদি আপনি দেখেন, সেটা হচ্ছে কেন এই বিধানটা করা হলো। একটা সংসদের মেয়াদ শেষ হওয়ার পূর্বেই 90 দিন পূর্বে আরেকটা পরবর্তী সংসদের নির্বাচন সম্পন্ন করতে হচ্ছে, যাতে করে এই পার্লামেন্টের অস্তিত্ব নিয়ে কোনো ধরনের ব্রেকআপ না হয় কিংবা পার্লামেন্টের কন্টিনিউশনটা থাকে। কারণ আমরা ইতিপূর্বে দেখেছি পার্লামেন্টই যখনই মেয়াদ শেষ হয়ে যায় এবং নতুন পার্লামেন্ট আসার মাঝখানে যে সময়টুকু থাকে বাফারিং পিরিয়ড, ওই পিরিয়ডে বিভিন্ন ধরনের মহল থেকে শুরু হয়ে যায় ক্ষমতা দখলের প্রক্রিয়াটা। সেটা বন্ধ করার জন্য এই সংশোধনীটা আনা হয়েছে পার্লামেন্টের আমাদের কনস্টিটিউশনে। ব্যারিস্টার তানজিম, আমি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশনের কথা যদি আপনাকে কল্পনা করতে বলি, যে এখানে এমন কোনো জরুরি অবস্থায় রাষ্ট্রের সৃষ্টি হলো যাতে সংসদ অধিবেশন ডাকতে হবে, কালকে পরশু বা 2-3 দিনের মধ্যে ডাকতে হবে, সেই ক্ষেত্রে কি আপনি বলতে চাইছেন যে 10ম সংসদে নির্বাচিত সংসদ সদস্যদেরকেই ডাকবেন? অ্যাবসলিউটলি, কারণ 10ম সংসদের মেয়াদ এখনো শেষ হয়ে যায় নাই। একাদশ সংসদের সাংসদদেরকে ডাকা যাবে না যদি না 10ম সংসদের মেয়াদ শেষ হয়, অথবা 10ম সংসদের মেয়াদ শেষ হওয়ার আগে ডিজলভ না করা হয়। আপনাকে ধন্যবাদ। আমি ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকনের কাছে একটু জানতে চাইবো যে ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকন, আপনি যে বিষয়টি নিয়ে আইনি নোটিশ পাঠাচ্ছেন সেই বিষয়টিকে আমরা মিয়ার টেকনিক্যাল বলতে পারি, মিয়ার ইন্টারপ্রিটেশনের ম্যাটার বলতে পারি, কিন্তু এর জন্য স্পিকার সহ অন্যান্য সংসদ সদস্যদের আইনি নোটিশ পাঠানো যায় কিনা এবং সংসদের কার্যভার গ্রহণ সম্পর্কে আমার ব্যারিস্টার তানজিম একটা তার মতামত দিয়েছেন। আমার কাছে যেটি মনে হচ্ছে যে সংসদের কার্যভার গ্রহণ করার ক্ষেত্রে সংসদের অধিবেশন হচ্ছে জরুরি। যেমন আমরা যে 28 জানুয়ারি তার সংসদের মেয়াদটা ধরছি, সেটাও ধরছি, কিন্তু 28 জানুয়ারি ওই সংসদ শুরু হয়েছিল বা 29 জানুয়ারি শুরু হয়েছিল সেখান থেকে। তো সংসদ অধিবেশন আমরা শুরু হব বা মেয়াদটা ধরবো আমরা ওইখান থেকে, আর মেয়াদ শেষ হয়ে যায় ধরবো হচ্ছে শপথ থেকে। এটি আবার একটু সাংঘর্ষিক হলো কিনা? বেশ, মাহমুদুদ্দিন খোকন। ধন্যবাদ। এটা কোনো সংবিধানের ইন্টারপ্রিটেশন না বা স্পিরিট না, এটা মূলত সংবিধানে এক্সপ্রেসলি মানে লিখিতভাবে বলা আছে। এটা ইন্টারপ্রিটেশনের সুযোগ আছে খুব একটা আছে বলে আমি মনে করি না। একটা ইন্টারপ্রিটেশন একটা আমরা লিগ্যাল টার্ম আছে যেটা গোল্ডেন রুল বলে, যেটা একটা কাগজ বা একটা লেখা যদি বা একটা আইন যদি জাস্ট অর্ডিনারিভাবে যে কোনো লোক পড়লেই বুঝতে পারে অর্থটা, তাহলে এটা গোল্ডেন রুল বলে। এটা আমার মনে হয় আর্টিকেল 123টা এটা গোল্ডেন রুলে অর্ডিনারি যদি পড়েন যদি তাহলে এটা বুঝতে পারবে। যেটা ওনারা বললেন যে আর্টিকেল 72তে একটা কথা বলা আছে 72(3) সাব আর্টিকেল 3, রাষ্ট্রপতি পূর্বে ভাঙিয়া না দিয়া থাকিলে প্রথম বৈঠকের তারিখ হইতে 5 বছর অতিবাহিত হইলে সংসদ ভাঙিয়া যাইবে। অর্থাৎ আমাদের যে বর্তমান সংসদ আছে সেটা 28শে জানুয়ারি এটার মেয়াদ শেষ হবে, 5 বছর মানে 5 বছর পূর্তি হবে। এখন ধরেন কার্যভার সম্পর্কে যেটা বলা হচ্ছে,
এটা আমার মনে হয় মিসকনসেপশন বা বেরসা রং মাহমুদুল খোকন, আমি একটি প্রশ্ন করতে পারি? কার্যভারটা বলা আছে বেরসা মাহমুদুল খোকন, কার্যভার গ্রহণটা যে প্রথম বৈঠকের সাথে সম্পর্কিত, এইটা কি 72(3) সাব-আর্টিকেল পড়লে সেইটাই প্রমাণিত হয় না যে কার্যভার গ্রহণটা প্রথম বৈঠকের সাথে সম্পর্কিত? এবং আমরাও যে, আমি এই প্রশ্নটি করতে চাইছিলাম, আমরাও যে 28 জানুয়ারি বা 29 জানুয়ারি ডেটটা ধরছি, সেটিও তো সংসদের অধিবেশন থেকে, সরকার গঠন থেকে কিন্তু না। আপনার মনে থাকবে যে 2014 সালে সরকার গঠিত হয়েছিল বা মন্ত্রিসভা শপথ নিয়েছিল কিন্তু তারও অনেক আগে, মানে অ্যাটলিস্ট 9 বা 10 তারিখে, আমার যদ্দূর মনে পড়ে 9 বা 10 তারিখে নেয়ার পরও যেহেতু সংসদ বসেছে 28 তারিখে, 28 তারিখ থেকেই কিন্তু নেওয়া হয়েছে, মানে সময়টা গণনা আমরা শুরু করেছি। মানে আমি একটু বুঝতে চাইছি বেরসা মাহমুদুল খোকন। আমার মনে হয় ওইটা এই ব্যাপারে অন্য কোনো রেফারেন্স না, অন্য হ্যাঁ আমরা মনে হয় এটা অন্য কোনো রেফারেন্স দরকার নাই। আর্টিকেল 148 যদি পড়েন, কার্যভারটা বোঝায় সেখানে ক্লিয়ারলি বলা আছে। ওকে, আর্টিকেল 148 বলা আছে এই যে কোনো পদে নির্বাচিত নিযুক্ত ব্যক্তি কার্যভার গ্রহণের পূর্বে উক্ত তফসিল অনুযায়ী শপথ গ্রহণ বা ঘোষণা করিবেন এবং অনুরূপ শপথপত্রে বা ঘোষণাপত্রে স্বাক্ষর দান করবেন, অর্থাৎ শপথ দেবেন কার্যভার গ্রহণের পূর্বে। দেন বলা আছে যে আপনার 148-এর 2A-তে 123 অনুচ্ছেদের 3 দফায় অধীনে অনুষ্ঠিত সংসদ সদস্যদের সাধারণ নির্বাচনের ফলাফল সরকারি গ্যাজেটে প্রকাশিত হইবার তারিখ হইতে পরবর্তী 3 দিনের মধ্যে এই সংবিধানের অধীনে নির্দিষ্ট ব্যক্তি বা তদস্য অন্য ব্যক্তি কর্তৃক নির্ধারিত অন্য কোনো ব্যক্তি যে কোনো কারণে নিজের শপথ ব্যর্থ হইলে যাবেন। দেন বলা আছে আপনার আচ্ছা সংবিধানের অধীনে, এই সংবিধানের অধীনে যে ক্ষেত্রে হ্যাঁ আপনি কত অনুচ্ছেদ পড়ছেন বেরসা মাহমুদুল খোকন? আমাদের বেরসা মাহমুদুল খোকন, আমাদের একটু বলবেন আপনি কত অনুচ্ছেদ পড়ছেন? আমি আর্টিকেল 140 আর্টিকেল 148 অফ দ্য কনস্টিটিউশন, রাইট? সেখানে কার্যভার বলতে কি বোঝায়? ওকে, 148-এ বলা আছে 2-এর সাব আর্টিকেল 2A, রাইট, 123 অনুচ্ছেদের 3-এর অধীনে নির্বাচন হইলে সাধারণ নির্বাচনের ফলাফল সরকারি গ্যাজেট প্রজ্ঞাপিত হইবার তারিখ হইতে পরবর্তী 3 দিনের মধ্যে এই সংবিধানের অধীনে নির্দিষ্ট ব্যক্তি বা অন্য ব্যক্তি কর্তৃক নির্ধারিত অন্য কোনো ব্যক্তি বা যে কোনো কারণে নির্বাচিত সদস্যদের শপথ পাঠ পরিচালনা করে ব্যর্থ হইলে নির্বাচন কমিশন পরবর্তী দিনের মধ্যে শপথ পরিচালনা করবেন। কেমন? রাইট, কেমন? দেন আপনি যদি যান 3-এ যান, যদি এই সংবিধানের অধীনে যে ক্ষেত্রে কোনো ব্যক্তির পক্ষে কার্যভার গ্রহণের পূর্বে শপথ গ্রহণ আবশ্যক, সেই ক্ষেত্রে শপথ গ্রহণের অব্যাহতি পর তিনি কার্যভার গ্রহণ করিয়াছেন বলে গণ্য হইবে। অর্থাৎ সংসদ সদস্যরা শপথ গ্রহণের পরপরেই সে কার্যভার গ্রহণ করেছেন বলে মনে হইবে। এখন যেটা হলো, আসলে নির্বাচন কমিশন ভুল করেছে, সংবিধান লঙ্ঘন করেছে। তারা গ্যাজেটটা, কারণ গ্যাজেট করলে 3 দিনের ভিতরে শপথ নিতে হবে, তারা গ্যাজেটটা করা উচিত ছিল 28 তারিখের মেয়াদ শেষ, তো 26-27 তারিখ করলে তাহলে এই জটিলতায় পড়তো না, সংবিধান লঙ্ঘন হতো না। আপনাকে ধন্যবাদ। আমি একটু বেরসা তানজিবের কাছে জানতে চাই যে এই পার্টিনেন্ট পয়েন্টটা সম্পর্কে তিনি কি বলেন। বেরসা তানজিব, আমি দেখতে পাচ্ছি যে এখানে বেরসা মাহমুদুল খোকন যে সংবিধানের যে অনুচ্ছেদ উদ্ধৃত করছেন, সেখানে কার্যভার গ্রহণের ক্ষেত্রে শপথ নেয়ার পরপরই কার্যভার গ্রহণ করেছেন বলে গণ্য হবে সেটি বলছেন। তো সেই ক্ষেত্রে আমরা কেন বলবো না যে তিনি আসলে কার্যভার নিয়েছেন, এবং কার্যভার নিয়েছেন যেটি আসলে তিনি নিতে পারেন না? না, এটা আপনাকে সাব আর্টিকেল 3টা ইন্টারপ্রেট করার আগে 2A-টার কনটেক্সটটা আপনাকে বুঝতে হবে। এই সিচুয়েশনটা ক্যাপচার করার চেষ্টা করা হয়েছে যখন আপনি জানেন একটা পার্লামেন্টে যারা নতুন সদস্য নির্বাচিত হন তাদেরকে শপথ পাঠ করেন বিদায়ী পার্লামেন্টের স্পিকার। তো এখন আপনার যদি এরকম সিচুয়েশন দাঁড়ায় যে বিদায়ী পার্লামেন্টের স্পিকার মারা গেছেন কিংবা তিনি শপথ পাঠ করতে অস্বীকার করেছেন, তখন যে বিধানটা, তখন একটা যাতে ভ্যাকুয়াম যাতে তৈরি না হয়, সেই ভ্যাকুয়ামটাকে টেক কেয়ার করার জন্য বলা হচ্ছে যে যদি পূর্বতন পার্লামেন্টের স্পিকার শপথ নিতে অস্বীকার করেন তাহলে তারা নিজেরাই আপনার শপথ নিতে পারবেন, এবং ওই শপথটাই তখন আপনার কার্যভার গ্রহণের ক্ষেত্রে কার্যভার গ্রহণ করেছে বলে। এটা হচ্ছে ডিমিং ক্লজ। সেই ডিমিং ক্লজের ইফেক্টিভনেসটা দিচ্ছেন, কিন্তু এর আগে যে বিধানটা করা আছে সাব আর্টিকেল 1-এ, সেখানে কিন্তু টাইমের ক্ষেত্রে কোনো ধরনের গ্যাপ বলা হয় না। সেটা হচ্ছে যে আপনি দায়িত্বভার গ্রহণের পূর্বে
শপথটা নেবেন, তার মানে হচ্ছে শপথটা না নিয়ে আপনি দায়িত্ব গ্রহণ করতে পারবেন না। কিন্তু দায়িত্ব গ্রহণ, শপথ নেওয়া এবং দায়িত্বভার গ্রহণের ক্ষেত্রে টাইম গ্যাপ কতটুকু হবে সেটার কিন্তু বাধ্যবাধকতা করা হয়নি। কিন্তু আর্টিকেল 3-তে এসে বলছে ইমিডিয়েট ইফেক্ট হবে, সেটা হচ্ছে যখন আপনার স্পিকার অস্বীকার করবেন শপথ নিতে তখন। ব্যারিস্টার তানজিব, আপনি আমাদের একটু সাহায্য করবেন কিনা? এইখানে যেমন কার্যভার গ্রহণ করাটার একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, একটা সংজ্ঞা দেওয়া হয়েছে যে শপথ নেওয়ার পর তিনি কার্যভার গ্রহণ করেছেন বলে গণ্য হবেন। কার্যভার গ্রহণ সম্পর্কিত সংবিধানের আর কোনো অনুচ্ছেদ বা আর কোনো রেফারেন্স কি আমরা দেখি কার্যভার গ্রহণের ক্ষেত্রে? আর এটা হচ্ছে যে ওদের ক্ষেত্রে, মানে কখন ওত নিলে অফিস কার্যভার গ্রহণের ক্ষেত্রে আছে, বাট আমার জানা মতো সংবিধানের অন্য কোথাও কার্যভার গ্রহণের মিনিংটা আপনি স্পেসিফাই করা নাই। ওকে, ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন, আপনার কাছ থেকে একটু আসতে চাই যে এটি ব্যারিস্টার তানজিবুল আলম বললেন যে বিশেষ ব্যবস্থায় ডিমিনিং ক্লজ, সেই ব্যাপারে আপনার একটু ব্যাখ্যা শুনতে চাই ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন। সরি, আবার রিপিট করবেন প্রশ্নটা? ব্যারিস্টার তানজিব বলছিলেন যে এই কার্যভার গ্রহণটা একটা বিশেষ অবস্থার কথা বলা হচ্ছে, যখন সেটি আসলে স্পিকার শপথ পড়াতে চাইবেন না বা পারবেন না, এবং এটি আসলে তিনি যেটি বলতে চাইছেন যে এটি ডিমিনিং ক্লজ, রাইট? ডিম ক্লজ, জি। না, এটা 148টা না, 148 আর্টিকেল 148টা পুরোটাই পদের শপথ সম্বন্ধে বলা আছে। আর ওখানে বলা আছে 3 দিনের মধ্যে গ্যাজেট প্রকাশিত হওয়ার 3 দিনের মধ্যে স্পিকার শপথ করবেন, ডিজিগনেটেড পারসন। স্পিকার যদি অসম্মতি করেন তখন নির্বাচন কমিশন শপথ করবেন। দ্যাট ইজ দ্য সাব আর্টিকেল 2 এতে বলা আছে। আর 3 তো স্পষ্ট বলা আছে যে মুহূর্তে আপনি শপথ নেবেন তার অভ্যতেই পরে এটা আপনার দায়িত্বভার গ্রহণ করিয়া বলিয়া গণ্য হইবে। সো দ্যাট মিনস হল নির্বাচন কমিশন, যেটা আজকে নির্বাচনের ভুলের জন্যই সংবিধান লঙ্ঘন হয়েছে এবং সব ইন্ডিপেন্ডেন্ট প্রভিশন। এখন এটা টোটাল 48টাই আমি আবার বলছি শপথ গ্রহণ সম্বন্ধে বলা আছে এবং কার্যবাহী সম্বন্ধে বলা আছে, এবং এটা আর্টিকেল 123-তে এবং কার্যবাহী সম্বন্ধে বলা আছে, এবং এটা আর্টিকেল 123-তে 23-3-তে যারা নির্বাচিত হবেন 23-3-এতে নির্বাচন হয়েছে এবং প্রভাইস উইল বি অ্যাপ্লিকেবল, এটা নিষেধ করা আছে। আপনি দায়িত্ব নেবেন না। ওকে, ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন, আমি এর মধ্যে একটু চেক করছি 2014 সালে এই সরকার কখন সরকার গঠন করেছে। সেই দিন থেকে আমরা জানি যে সংসদ সদস্যদের মেয়াদের পদ হচ্ছে 5 বছর। যদি তারা শপথ নিয়ে থাকে হচ্ছে 12 জানুয়ারি, 11 জানুয়ারি, 10 জানুয়ারি, 9 জানুয়ারি, তাহলে তাদের মেয়াদ কি করে 28 জানুয়ারি পর্যন্ত থাকলো সেইটা আপনি একটু আমাদের বলবেন। এর মধ্যে থেকে আমি দেখছি এক্স্যাক্টলি কত তারিখে তারা আসলে শপথ নিয়েছিলেন 2014 সালে সরকার গঠন করেছিলেন, কারণ আমরা সরকারের মেয়াদ বা সংসদের মেয়াদ আমরা দেখছি 28 জানুয়ারি থেকে। আমাদের প্রশ্ন হচ্ছে 2014 সালের 9 জানুয়ারি 10ম সংসদের সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। সংসদ সদস্যদের মেয়াদ যদি হয় 5 বছর, তাহলে 2019 সালের 9 জানুয়ারি তাদের মেয়াদকাল অতিক্রম হয়ে যাবে না কেন? কেন তাদের 28 জানুয়ারি পর্যন্ত মেয়াদ থাকবে যদি শপথ নেওয়া মানেই কার্যভার গ্রহণ করা হয়? ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন। ধন্যবাদ। আসলে সেই সময় এই প্রশ্নগুলো আসছিল যে এর আগের সংসদের এর আগের সংসদের যে মেয়াদ, নবম সংসদের মেয়াদ কখন শেষ হবে? 5 বছর। সম্ভবত এই কারণেই আপনার বোধহয় সম্ভবত 28 তারিখে মেয়াদ শেষ হবে, এই জন্য 28 তারিখে সেশন কল করা হয়েছিল। এবং এর আগেও সেটাও কিন্তু কোশ্চেনেবল ছিল, শপথটা কি মেম্বার পার্লামেন্টের শপথটা কি সংবিধান অনুযায়ী হয়েছে কিনা, কিন্তু সেই সময় কেউ চ্যালেঞ্জ করেন নাই বা কেউ এটা ডিসপুটও করেন নাই, বা পট্টপট্টি এসেছিল কিন্তু এটা। এবং সেই কারণে সম্ভবত 28শে জানুয়ারি সেই থেকে সংসদ অধিবেশন কল করা হয়েছিল যে 5 বছর, এই বছর 28শে জানুয়ারি শেষ হবে এর মেয়াদটা। এটাই সম্ভবত এইটাই হতে পারে, কেন আপনার শপথ অনুষ্ঠান দিন থেকে তো আর 5 বছর হবে না, কেন সেই সময় শপথটা কিন্তু লিগ্যালিটি নিয়ে প্রশ্ন ছিল, কারণ সেই সময়। আমি একজন আইনবিদ হিসেবে আপনাকে জানতে চাইছি যে একজন সংসদ সদস্যের মেয়াদ 5 বছরের বেশি হতে পারে কিনা? যদি শপথ গ্রহণ হয় হচ্ছে তার কার্যভার, তাহলে 9 জানুয়ারির পর তার আর শপথ গ্রহণ মানে তার আর এমপি থাকার সুযোগ থাকছে কিনা? কোনো সুযোগ নাই পার্লামেন্টে, আমাদের সংবিধান অনুযায়ী কোনো সুযোগ নাই। আপনাকে ধন্যবাদ ব্যারিস্টার
ব্যারিস্টার তানজাউল আলম, আমরা আপনার কাছে একটু জানতে চাইছি যে কার্যভার গ্রহণ সংক্রান্ত 148-এর 3, যেখানে কার্যভার গ্রহণ করেছেন বলে গণ্য করার যে প্রশ্নটি তুলেছেন, আপনার কাছে কি মনে হয় যে এই প্রশ্নটা, যেহেতু এটা সংবিধানে আছে, ইন লেটার আছে, সেটার একটি আসলে এই আইনি নোটিশটা পাঠানো ঠিক আছে এবং এর জন্য আসলে আমাদের সর্বোচ্চ আদালতের একটি ব্যাখ্যারও প্রয়োজন রয়েছে? আমি আপনি একটা জিনিস দেখেন, যদি এখানে 3টা আর্টিকেল ইনভলভ, একটা হচ্ছে আর্টিকেল 72, আর্টিকেল 123 সাব আর্টিকেল 3 এবং আর্টিকেল 148 সাব আর্টিকেল 3। আপনি যদি 3টা মিলায় পড়েন, তাহলে যদি আপনি আর্টিকেল 148-এর সাব আর্টিকেল 3-র লিটারাল ইন্টারপ্রিটেশন দেন, তাহলে কিন্তু এটা 2টা আর্টিকেলের সাথে সাংঘর্ষিক হয়। কারণ মেয়াদের বিষয়ে আর্টিকেল 72 সাব আর্টিকেল 3-তে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে মেয়াদ শুরু হবে ফার্স্ট মিটিংয়ের পর থেকে। কারণ ফার্স্ট মিটিংয়ের পর থেকে যদি মেয়াদ হয়, তাহলে 148(3) অনুযায়ী তো ফার্স্ট মিটিংয়ের আগে সে যদি শপথ করে দেয়, তাহলে তো সাথে সাথে তাহলে মেয়াদের আগে তার মেয়াদ শুরু হয়ে গেছে বলতে হবে। তাহলে এইটা তো ইন্টারপ্রিটেশন হতে পারে না। তাহলে এখন এই যে ডিমিং ক্লজটা ওই কারণে বলা হচ্ছে, সেটা হচ্ছে লিগাল ফিকশন। কিন্তু আপনাকে ডিমিং ক্লজটার বিধানটা এই জন্য রাখা হচ্ছে যাতে করে কোনো ধরনের গ্যাপ না হয়। তাহলে আপনি যদি 3টা ইন্টারপ্রিটেশন ধরেন, এই যে সিচুয়েশনটা আসতে পারে যে একটা পার্লামেন্টের মেয়াদ শেষ হওয়ার আগেই আরেকটা পরবর্তী পার্লামেন্টের মেম্বাররা শপথ গ্রহণ করবেন, এই সিচুয়েশনটাকে ডিমিস্টিফাই করার জন্য 123 সাব আর্টিকেল 3-তে প্রভাইসোতে বলে দেওয়া হয়েছে যে তারা অফিস গ্রহণ করবেন না। তাহলে তারা যদি অফিস গ্রহণ করতে না পারেন শপথ নেওয়ার পরেও, তাহলে ওই যে ডিমিং ক্লজটাকে তাহলে নিগেট হয়ে যাচ্ছে। কারণ আপনার ডিমিং ক্লজটা 2টা আর্টিকেলের সাথে যেহেতু সাংঘর্ষিক হচ্ছে, সেই জন্য আপনাকে ধরে নিতে হবে এই ডিমিংটা হবে আসলে যখন তাদের কার্যভার নেওয়ার সুযোগটা তৈরি হচ্ছে। কারণ আপনি যদি তাকে আগেই কার্যভার দিয়ে দেন, তাহলে কিন্তু তার মেয়াদটা আপনি বাড়িয়ে দিচ্ছেন ওই ডিমিং ক্লজ দিয়ে। কিন্তু ডিমিং ক্লজ দিয়ে তো মেয়াদ বাড়ানোর কোনো স্কোপ নাই, আপনি যে প্রশ্নটা তুলেছেন। কিন্তু আইন তো, আমার কাছে মনে হয় যে আইন তো ব্যাখ্যার অপেক্ষা করে না, আসলে আইন তো নিজেই ব্যাখ্যা। না, আইন নিজেই ব্যাখ্যা। সেজন্য আমরা এমপি সাহেবদের শপথ নিতে দেখছি, আপনি বলছেন যে তারা এখনো এমপি নন, এখনো 10ম সংসদের ওরা এমপি। ওনারা এমপি ইন ওয়েটিং। ইটস কনফিউজিং, মানে ব্যাখ্যা তো এরকম কনফিউজিং হওয়ার কথা না। এই বিধানটা, এই যে মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত আপনার নতুন এমপিরা অফিস গ্রহণ করবেন না, এটার মানে কি দাঁড়ালো? ওনারা যদি অফিস গ্রহণ করতে না পারেন, তাহলে তারা তো আইনের চোখে এখনও এমপি হন নাই। আর আমাদের সংবিধানে যেহেতু বলা আছে শুধুমাত্র 300 জন নির্বাচিত এমপি হবেন, তো এখন 600 জন নির্বাচিত এমপি হওয়ার তো স্কোপ নাই। তাহলে আপনি যদি 2টার একটা হারমোনাইজ ইন্টারপ্রিটেশন দেন, তাহলে আপনাকে ধরে নিতে হবে যে মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ইনারা একাদশ পার্লামেন্ট শুরু হয় নাই। একাদশ পার্লামেন্ট যদি শুরুই না হয়, তাহলে ওইগুলোর এমপি কীভাবে থাকবে? এটা হচ্ছে আপনাকে আপনার হারমোনাইজ ইন্টারপ্রিটেশন স্কুল। আপনার আইনের বিধানে বলা আছে, ইন্টারপ্রিটেশন, রুল অফ ইন্টারপ্রিটেশনে বলা আছে ওয়েন ইউ সি অ্যাপারেন্ট কন্ট্রাডিকশন, তাহলে ইউ ইন্টারপ্রেট দি প্রভিশন ইন সাচ ওয়ে দ্যাট দেয়ার ইজ অ্যাকচুয়ালি হারমোনাইজেশন ইজ টেকিং প্লেস। আপনি কন্ট্রাডিকশন খুঁজবেন না ইন্টারপ্রিটেশন করতে গিয়ে, কীভাবে হারমোনাইজ করা হয় সেটাই খুঁজবেন। সেটা যদি খুঁজতে হয়, তাহলে আপনারা এটা ছাড়া অন্য কোনো ব্যাখ্যা হতে পারে না যে পার্লামেন্টের মেয়াদ যদি 5 বছর শুরু হয় ফার্স্ট সেশন থেকে, তাহলে ফার্স্ট সেশনের শুরু হওয়ার আগে তাদের অফিস এজিউম করার কোনো স্কোপ নাই। আর ওই বিধান যেটা করা হচ্ছে সেটা হচ্ছে অফিস অফ ওথের সেকশন, দ্যাট ডাজ নট গিভ ইউ দ্য অফিস অর দ্যাট ডাজ নট গিভ ইউ দ্য টেনিউর। ওথ ইজ এজিউমিং অফিস না, সেটাই হচ্ছে, যদি ওথ ইজ এজিউমিং অফিস ইজ রেজাল্টিং ইনটু এক্সটেন্ডিং দি টেনিউর অফ পার্লামেন্ট, তাহলে দ্যাট ক্যানট বি দ্য কেস। কারণ আপনি ওথের মাধ্যমে কি আপনি পার্লামেন্টের টেনিউর বাড়িয়ে দিতে পারবেন? যে সে যদি 5 বছর শুরু হওয়ার ফার্স্ট সেশনের আগে পার্লামেন্টের ওথ নেয়, তাহলে কি আপনাকে ধরে নিতে হবে ওথ হওয়ার সাথে সাথে পার্লামেন্ট সেশন শুরু হয়েছে ধরে নেওয়া হবে? তা তো না। তো আমরা যেখানে বলছি যে ক্লিয়ারলি বলা আছে পার্লামেন্টের 5 বছর গণনা শুরু হবে ফার্স্ট সেশন থেকে, তাহলে আপনি ফার্স্ট সেশনের আগে তো ওথ নিতে, আপনার গণনা যদি শুরু না হয়, অফিস কিভাবে এসিউম করবেন? ওকে, আমার মনে হয় যে ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকন, আপনার একটু এই ব্যাপারে বক্তব্য যদি থাকে শুনে আমরা একটু পরবর্তী প্রসঙ্গে যেতে পারি। এটা আসলে উনি যেটা বলছেন কন্ট্রাডিকশন নেই কোনো। আপনার স্বাভাবিক সিচুয়েশনে যদি 28 তারিখের পরে শপথ নিতেন, তাহলে আর্টিকেল 48 অনুযায়ী বলা আছে যে শপথ নেওয়ার অব্যতি পরে তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন। যেহেতু মিস্টেক করেছে, সংবিধান লঙ্ঘন করা হয়েছে এবং এই নির্বাচন কমিশনের কারণে মূলত গেজেট করার পরেই এটা একদম স্বাভাবিক নিয়মে, যেহেতু তারা এটা অস্বাভাবিক করেছে এবং এটা
সংবিধান লঙ্ঘন করেছে, আমার মনে হয় যে এটা কোনো সুযোগ নাই অন্যভাবে ইন্টারপ্রিট করার। কিন্তু মাহমুদুল খোকন, আপনি কিন্তু বলছিলেন যে 2014 সালেও এরকম একটা ত্রুটি হয়ে থাকলে থাকতে পারে, কিন্তু যখন এটি কারো সামনে আনা হয় নাই। আমরা যদি পিছনে যাই তাহলে আমরা কিন্তু এই ত্রুটিটাকেই দেখতে পাবো আর কি মনে হয়। 22 তে এটাও বলা আছে যে রেজাল্ট আপনি যেহেতু ঠিক আছে সংবিধান লঙ্ঘন করতেছে, কেউ চ্যালেঞ্জ করে নাই। ইফ সামওয়ান চ্যালেঞ্জ ইট দেন কনস্টিটিউশন উইল গিভ ইটস ওন ইন্টারপ্রিটেশন। এবং সংবিধান যেহেতু ইটস দ্য সুপ্রিম ল অফ দ্য কান্ট্রি, কিন্তু সংবিধান অনুযায়ী সরকার, সংবিধান অনুযায়ী রাষ্ট্র চলবে, সংবিধান অনুযায়ী সংসদ চলবে। এবং সংবিধানের ব্যত্যয় ঘটিয়ে কোন সংসদ সদস্য শপথ নিলে সেই শপথ কিন্তু আইনগত গ্রহণযোগ্য হবে না। বা মন্ত্রিসভা গঠন সাবসিকুয়েন্ট যে অ্যাক্ট হলো, মন্ত্রিসভা গঠন করলো, যেহেতু সংসদ সদস্য হলো, নতুন সংসদে নতুন সরকার আসলো, যেহেতু সংসদ সদস্যের বেসিসটাই হলো রং এবং ভায়োলেশন। সংসদ যদি ফার্স্ট ডে এট সেশন না হয়, আমরা যে ফার্স্ট ডে এট সেশন এটা বলছি একটা বিশেষ কারণ সংসদটা স্টার্ট করলো তখন, এবং সংসদ স্টার্ট করা মানে মহামান্য রাষ্ট্রপতির ভাষণ দেওয়া, সংসদ স্টার্ট করা মানে কার্যপ্রণালী বিধি খোলা, অফিসটা খোলা তো তখনই হওয়া উচিত। বৈঠকের ইন্টারপ্রিটেশন তো তাই। তার আগ পর্যন্ত অফিসটা সরকার গঠনের জন্য হয়তো জরুরি, সংসদের জন্য তো আর এটা জরুরি হচ্ছে না, বা কার্যভার গ্রহণ তো এটা মনে হচ্ছে না। মানে আমরা যদি তিনটা একসঙ্গে পড়ি আর কি, কারণ আর্টিকেল 72 তে বলা আছে। হ্যাঁ, এটার সম্বন্ধে অন্য কোন প্রথম বছরের তারিখ হচ্ছে 5 বছর অতিবাহিত হইলে সংসদ ভাঙ্গিয়া যাইবে। এটা হলো 3-এ। এখানেও আপনার ধরে নেওয়ার অ্যাজিউম করার কোন সুযোগ নাই বা কনসিভ করার সুযোগ নাই। যে এক্সপ্রেস প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন, এবং যদি এক্সপ্রেস প্রভিশন থাকে উই ক্যান নট ডিভিয়েট ওকে দ্য কনস্টিটিউশন। যদি এক্সপ্রেস প্রভিশন থাকে, খোকন ভাই আমাদের সময় খুব কম, আমি শুধু জানতে চাইছিলাম যে সংসদের 5 বছর, খোকন ভাই সংসদের 5 বছর আর এমপিদের 5 বছর কি দুটি আলাদা? মানে সংসদ হাউসের 5 ইয়ার্স আর এমপি 5 ইয়ার্স কি আলাদা? কার্যভার গ্রহণ করলো আলাদা হবে, কারণ আর্টিকেল 48-এ বলা আছে অব্যাহতি যে শপথ নেওয়ার পরবর্তী দায়িত্ব কার্যভার গ্রহণ করলো। আর এ ধরো 2 দিনের মাথা, ওই যে গ্যাজেটের 3 দিনের মাথাতে শপথ হয়, শপথ করবে, তাহলে 3 দিন পরে কল করতে আমাদের আর অন্য কোন প্রসঙ্গে যাওয়ার কোনো সুযোগ নেই। বেরিসা মাহমুদুল খোকন মনে করছেন এতে অবশ্যই ইন্টারপ্রিটেশন লাগবে। আমরা শেষ 30 সেকেন্ড একটু বেরিসা তানজিবকে আমরা শুনতে পারি, যে বেরিসা তানজিব আপনার মতামত। আমি যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে আপনি আইসোলেটেড ইন্টারপ্রিটেশন দেন, তাহলে আপনার ওথের অফিস ইজ অ্যাকচুয়ালি ভায়োলেটিং ওথ অফিসের যে আর্টিকেলটা 148, ওটার লিটারাল ইন্টারপ্রিটেশনে আরও 2টা আর্টিকেল ভায়োলেট হচ্ছে। আপনাকে এটাও মাথায় রাখতে হবে, আর্টিকেল 72 সাব আর্টিকেল 2-তে একটা নন অবস্টেন্স ক্লজ দেওয়া আছে, সেটা অনুযায়ী আপনার এই ইলেকশন হোল্ডিংয়ের 30 দিনের মধ্যে আপনাকে পার্লামেন্ট ডাকতে হবে। কারণ 30 দিনের মধ্যে যদি পার্লামেন্ট ডাকার বাধ্যবাধকতা থাকে, তাহলে আপনাকে তার আগে প্রিপারেশনগুলো এর আগে নিতে হবে। সে তার মধ্যে হচ্ছে যে 30 দিনের আগে পার্লামেন্ট ডাকার আগে তাকে শপথ গ্রহণ করতে হবে। তো এখন যদি এটা যদি আমাদেরকে করতে হয়, তাহলে কোনোভাবে এটা ইন্টারপ্রিটেশনের স্কোপ নাই যে বলা আপনার সে এমপি হয়ে গেল বিফোর অ্যাকচুয়ালি কমেন্সিং দি পার্লামেন্টের সেশন। বেরিসা তানজিবুল আলম, বেরিসা মাহমুদুল খোকন, আপনাদের অনেক ধন্যবাদ। ধর্ষণে ব্যর্থ হয়ে ডেমরায় 2 শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই নিয়ে কথা বলবো পুলিশের ওয়ারি বিভাগের উপকমিশনার মোহাম্মদ ফরিদ উদ্দিনের সঙ্গে। জনাব ফরিদ উদ্দিন, আমরা জেনেছি যে ডেমরায় 2 শিশু যে হত্যার ঘটনা, গতকাল রাতে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে বলে আমরা জানতে পেরেছি। মামলার চূড়ান্ত প্রতিবেদন কবে নাগাদ দেওয়া সম্ভব হবে? আর আরও একটি বিষয়, এই ধরনের অপরাধের পর বা অপরাধের ঘটনা যখন ঘটে তখন একটি দাবি ওঠে যে একটি এক্সাম্পলারি শাস্তি দেওয়ার ক্ষেত্রে, সেই ব্যাপারে প্রসিকিউশন হিসেবে আপনারা কতটা আশাবাদী? আপনাকে ধন্যবাদ। আমরা আজকে আসামি 2 জন, গোলাম মুস্তাফা এবং আজিজুল, এই 2 জনকে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। বিজ্ঞ আদালতে আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং ঘটনাটি পুরোপুরি বর্ণনা করেছেন, যেভাবে তারা ঘটনাটা সাজিয়েছেন, ঘটনাটা ঘটানোর জন্য, বাচ্চা 2টাকে রেপ করার জন্য, এবং পরবর্তীতে কিভাবে তারা মেরেছেন তার বিস্তারিত বিবরণ তাদের স্টেটমেন্টে উঠে এসছে। আমরা শুধু এটুকু আপনার সাথে অ্যাড করতে চাই
আমরা কিন্তু এই আসামি গোলাম মোস্তফা, তার ওয়াইফ আখি এবং গোলাম মোস্তফার যে শ্যালক, এই দুইজনকে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিলাম। এই দুইজনের এই ঘটনার সাথে কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি, বরং আসামিরা যে এই ঘটনা ঘটিয়েছে তারা কিছুটা অংশের প্রত্যক্ষদর্শী সাক্ষী ছিলেন, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি। আমরা ওই দুইজন সাক্ষীকেও আজকে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য প্লেস করেছিলাম। বিজ্ঞ আদালতে ওনারাও জবানবন্দি দিয়েছেন। সুতরাং আমরা এরই মধ্যে এই আসামিদেরকে অভিযুক্ত বা আসামিদের অপরাধগুলো প্রমাণ করার জন্য আমাদের যে সমস্ত ফিজিক্যাল এভিডেন্স দরকার ছিল তদন্তের স্বার্থে, যেমন আপনাকে বলে রাখি, যে লিপস্টিক দিয়ে বাচ্চাগুলোকে প্রলুব্ধ করা হয়েছিল ঘরে ডেকে আনার জন্য, সেই লিপস্টিক, আবার বাচ্চাদের পায়ের স্যান্ডেল ওই ঘরে পড়া ছিল, সেই স্যান্ডেলগুলো, এবং বাচ্চাদেরকে যে তোয়ালে এবং গামছা দিয়ে মারা হয়েছিল শ্বাসরোধ করে, সেই গামছা, এবং সেই ঘরের মধ্যে সাউন্ড সিস্টেমকে বড় লাউড স্পিকার দিয়ে গান বাজানোর জন্য যে ব্যবস্থা করেছিল সেটা আমরা জব্দ করেছি। আমরা আমাদের তরফ থেকে জনাব ফরিদউদ্দিন, এই যে দুই আসামির কথা আপনি বলছেন, জনাব গোলাম মোস্তফা এবং আরেকজন আজিজুল, তাদের দুইজনের কি অপরাধমূলক কার্যক্রমের অতীত রেকর্ড রয়েছে? এটি কি তাদের প্রথম অপরাধ? গোলাম মুস্তফার অপরাধমূলক না, গোলাম মুস্তফার ইতিপূর্বে সে একজন মাদক সেবী বলে প্রতিষ্ঠিত ছিল, এবং ইতিপূর্বে সে আমাদের যাত্রাবাড়ি থানার ডাকাতি প্রস্তুতির একটা মামলাতে আসামি ছিল, এবং তাকে আমরা অ্যারেস্ট করেছিলাম। সে প্রায় 2 মাসের মতো জেল খেটেছিল। বেশ কিছুদিন আগে সে জেল খেটে বেরিয়ে আসছে। তার পূর্ববর্তী কিছু অপরাধের ইন্টেলিজেন্স আমাদের কাছে আছে এবং তথ্যউপাত্য আছে, কিন্তু অন্য যে আজিজুল, তার ব্যাপারে ইতিপূর্বে এই ধরনের ঘটনা ঘটানো বা মাদকাসক্তি হওয়ার তথ্যউপাত্য, এ ধরনের কোনো সাক্ষ্য প্রমাণ আমাদের কাছে নেই। গোলাম মোস্তফা এবং আজিজুল বাওয়ানি, এই দুইজনের কি? আমি আপনার আগের প্রশ্নটির উত্তরে আরো একটু বলতে চাই। জি, যে প্রসিকিউশনের শাস্তির ব্যাপারটি বলছিলেন আপনি। আমি একটু বলতে চাই, আমরা প্রসিকিউশনের স্বার্থে আমাদের যতটুকু এভিডেন্স সংগ্রহ করা দরকার সেটা আমরা ইতিমধ্যে সংগ্রহ করেছি। আমরা এই মুহূর্তে অপেক্ষা করছি আমরা যে পোস্টমর্টেম রিপোর্ট, বাচ্চাটাকে যে মারা হয়েছিল একটা পোস্টমর্টেম রিপোর্ট করা হয়, এবং বাচ্চাটা রেপ হয়েছিল কিনা সেটা পোস্টমর্টেম রিপোর্টে আসবে। তো আমরা পোস্টমর্টেমের রিপোর্টের জন্য অপেক্ষা করছি। পোস্টমর্টেম রিপোর্ট পেলে আমরা খুব দ্রুততম সময়ে, আমরা যদি আগামী 1 সপ্তাহের মধ্যে পোস্টমর্টেম রিপোর্ট পাই, আমরা আগামী 15 দিনের মধ্যে অথবা 10 দিনের মধ্যেই আমরা প্রস্তুত যে আমরা বিজ্ঞ আদালতে চার্জশিটটা দাখিল করতে পারবো। আর এই ধরনের একটা সেন্সিটিভ ঘটনা আসলে একজন সাধারণ মানুষ, নট এজ এ পুলিশ অফিসার, একজন সাধারণ মানুষ হিসাবে আমারও জোরালো দাবি দ্রুততম সময়ে এ ধরনের অপরাধীদেরকে শাস্তিটা আসলে কার্যকরা। জনগণ আসলে বিচার দেখতে চায় দ্রুততম সময়ে, এবং এই ধরনের যদি একটা এক্সাম্পলারি শাস্তিমূলক ব্যবস্থা দেওয়া যায় তাহলে কিন্তু মানুষের মধ্যে এই অপরাধ প্রবণতাটা কমে আসবে এবং মানুষের মধ্যে একটা আস্থা বিরাজ করবে। আমি শুধু এটুকু বলতে চাই, এখন আমরা তথ্য উপাদান দিয়ে কোর্টে দিব। কোর্ট যদি দ্রুত বিচারের ট্রাইব্যুনালে নিয়ে এই মামলাটাকে দ্রুততম সময়ে সাজা কার্যকর করে তাহলে দেশ এবং জনগণ সবাই উপকৃত হবে। জনাব ফরিদউদ্দিন, এই ধরনের অপরাধীদের পিছনে প্রায়ই দেখা যায় যে কোনো শক্তিশালী মহল বা কেউ তাদেরকে সাপোর্ট দিয়ে তাদেরকে বাঁচানোর জন্য কথা বলছে বা শুনছে, সেরকম শোনা যাচ্ছে। আপনারা কি এরকম কোনো পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন কিনা? একেবারে মোটেই না। আপনাকে বলি, এই ধরনের জঘন্যতম অপরাধের কেউ যদি আমাদের কাছে তদবিরও করে, আমরা সেটা কখনোই আমলে নিব না। সে একদম চূড়ান্ত রকমের একজন অপরাধী। আমরা কোনো ধরনের চাপের মধ্যে নাই। আমরা চাই দ্রুততম সময়ে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করে তাকে বিচারের মুখোমুখি করতে আমরা প্রস্তুত। জনাব ফরিদউদ্দিন, আপনাকে ধন্যবাদ। সরকারের 100 বছরের বদ্বীপ পরিকল্পনা বা ডেল্টা প্ল্যানের আওতায় 450 খাল নদী জলাশয় পুনর্খননের কাজ চলছে। এনে কথা বলতে বগুড়া, চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসিবুর রহমান বিলু এবং ইফতেখার ফয়সাল। চট্টগ্রামে বদ্বীপ পরিকল্পনা বা ডেল্টা প্ল্যানের আওতায় যেসব কার্যক্রম শুরু হয়েছে সেগুলির অগ্রগতি কেমন, এবং যারা এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত বা যাদের জন্য এই কার্যক্রম, তাদের বক্তব্যই বা কি? ইফতেখার ফয়সাল।
আসলে এরই মধ্যে কিছুদিন আগেই কেবল কাজ শুরু হলো। আপনি জানেন গত মাসের শেষের দিকে কাজ শুরু হয়েছে। প্রাথমিকভাবে চট্টগ্রামে 8টি খাল খনন করা হচ্ছে এবং এই 8টি খালের মধ্যে মূলত কাজগুলো শুরু হয়েছে এবং তারা বলছেন এই বছরের মধ্যেই তারা কাজগুলো শেষ করবেন। আর এর প্রতিক্রিয়া যদি বলি সেক্ষেত্রে সাধারণ মানুষ যারা আছে, অর্থাৎ এই যে খনন প্রকল্প এর মূলত উদ্দেশ্য হচ্ছে বন্যা রোধ করা এবং পাশাপাশি হচ্ছে যে আপনি জানেন, বিশেষ করে আমি যদি চট্টগ্রামের পটিয়ার একটি খালের যে তুলনা যদি ধরি, সেখানে যে মরা খালটি রয়েছে সেটি একবার মরে গেছে বলা যায়, কিন্তু এখন নতুন করে সেই খাল খননের ফলে যে বিষয়টি হবে সেখানে তারা বলছেন, পানি উন্নয়ন বলছে সেখানে প্রায় 200 হেক্টর জমিতে চাষাবাদের সুবিধা হবে। পাশাপাশি একটি যে মৃতপ্রায় খাল সেটি পুনরুদ্ধার করা সম্ভব হবে এবং একই সঙ্গে সেখানে মৎস্য চাষ করা যাবে বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে 3টি ইউনিয়নের মানুষের যে সার্বিকভাবে সুবিধার পাশাপাশি চট্টগ্রামের যে পটিয়া সদরের যে বিশেষ বিভিন্ন সময় দেখা যায় জলাবদ্ধতা একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়, সেই জলাবদ্ধতার নিরসনের ক্ষেত্রে এই খালটি ভূমিকা রাখবে বলে তিনি আমাদেরকে, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এবং স্থানীয় যে জনপ্রতিনিধিরা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তো একইভাবে চট্টগ্রামের 8 উপজেলায় যে খালগুলো খনন করা হচ্ছে এবং প্রত্যেকটারই আশেপাশে যেসব বাসিন্দা তারা কিন্তু এগুলো নিয়ে যথেষ্ট আশাবাদী এবং তারা মনে করছেন এই খালগুলো খননের মধ্য দিয়ে তাদের যে মৃতপ্রায় খালগুলো যেমন পুনরুদ্ধার করা সম্ভব হবে এবং তাদের যে সেচ, যে কৃষি কাজে যে পানি ব্যবহার সহ অন্যান্য কাজগুলো আরো সুবিধাজনক হবে বলে তারা মনে করেন। ইফতেখার, আপনাকে ধন্যবাদ। হাসিবুর রহমান বিলু, আপনাকে জানতে চাইবো যে উত্তরাঞ্চলে যে ডেল্টা প্ল্যান নেওয়া হয়েছে তা নিয়ে জনগণের মধ্যে এটি কতটা সারা জায়গাতে পেরেছে? তারা কি উপলব্ধি করছে যে শতবর্ষ মেয়াদী ডেল্টা প্ল্যান কার্যকর হলে বা পরিকল্পনাগুলি নেওয়া হলে তাদের কি লাভ হবে বা কি ক্ষতি হবে বা তাদের মধ্যে কি প্রভাব হবে, তারা এটি উপলব্ধি করতে পারছে কিনা? আমার কাছে সেটাই মনে হয়েছে যে তারা বেশ উপলব্ধি করতে পারছে যে এই প্রকল্পগুলো, বিশেষ করে ডেল্টা প্ল্যানের মধ্যে যে প্রকল্পগুলো রয়েছে সেগুলোর বাস্তবায়ন সম্ভব হলে তাদের অনেক সুবিধাই হবে। আমি একটা উদাহরণ দিই আপনাকে, যে আমাদের নন্দীগ্রাম বলে একটা এলাকা রয়েছে, উপজেলা রয়েছে, যেখানে শুধু জলাবদ্ধতার কারণে বিপুল অঙ্কের ফসল নষ্ট হয়ে যায়। 2 বছরে এখানে 136 কোটি টাকার ধান নষ্ট হয়ে গেছে শুধুমাত্র জলাবদ্ধতার কারণে। সেখানে বিএডিসি একটা খননের কাজ শুরু করেছে, পানি উন্নয়ন বোর্ড কাজ শুরু করেছে। আর আমি এই অঞ্চলে যেসব এলাকায় গিয়েছি সেসবের অনেকাংশে আমি দেখতে পেয়েছি যে জলাবদ্ধতার কারণে বড় অঙ্কের একটি ফসলের ক্ষতি হয়ে যায়, যেটি প্রতি বছরই আমরা দেখতে পাই। বিশেষ করে রংপুরের পাশাপাশি বগুড়া, জয়পুরহাট এবং এরকম আরও কিছু এলাকা আছে যেগুলোতে শস্য খুব বেশি ধরনের একটি অর্থনীতিতে ভূমিকা রাখে, সেসব এলাকাতে এই সমস্যা আমরা দেখতে পেয়েছি। আর এই যে প্রকল্পটা চলছে, এই প্রকল্পের আমি কিছু বিষয় দেখতে গিয়ে বেশ আমার কাছে মনে হয়েছে একটা লাভজনক প্রকল্প এটি হবে। যদি এটি আগামী 2 বছরের মধ্যে সম্পূর্ণ করতে পারে সরকার বা পানি উন্নয়ন বোর্ড, তাহলে 2280 কোটি টাকার এই প্রকল্প থেকে প্রতি বছর প্রায় 3.5 লাখ মেট্রিক টন করে অতিরিক্ত ফসল আমরা পাবো। একই সাথে প্রায় 5,25,000 হেক্টর জমির জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে। সেই সাথে 88টি যে নদী খননের একটা উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে 1800 কিলোমিটার নৌপথ কিন্তু আবার পুনরুজ্জীবিত হবে। এরকম আরও বেশ কিছু প্রকল্পের মধ্যে বলা আছে। যদি সেগুলো সত্যি করা সম্ভব হয় তাহলে আমি অন্য এলাকার কথা বলতে পারবো না, কিন্তু উত্তরাঞ্চলের মানুষ কিন্তু অনেকভাবেই লাভবান হবে। আপনি জানেন যে একসময় করতোয়া নদী, যমুনা নদী, বাঙালি নদী দিয়ে কিন্তু বড় বড় জাহাজ আসতো এবং সেইগুলোতে প্রচুর পরিমাণ পণ্য আসতো, কিন্তু সেই নদীগুলো মরে যাওয়ার ফলে এখন আর কিন্তু কোনো বলা যায় যে নৌ রুটই নেই এসব নদী। বর্ষার সময় যমুনায় কিছু নৌকা আসে, কিন্তু বড় বড় জাহাজ আর আমরা চলতে দেখি না। অথচ একসময় আসাম, মেঘালয় থেকে যমুনা নদী দিয়ে অনেক বড় বড় কয়লার জাহাজ আসতো এদিকে, অন্যান্য পণ্যবাহী জাহাজও দেখতে পেয়েছি। আমি অন্তত 30 বছর আগে একবার দেখতে পেয়েছি যে এখানে কয়লা নিয়ে একটি জাহাজ আসছে, এটি যমুনা নদী দিয়ে। সেই অবস্থা বা সেই দৃশ্যগুলো আমাদের নজরে পড়ে না। যদি সরকারের এই প্রকল্পটা বাস্তবায়ন সম্ভব হয় তাহলে হয়তো এইসব দৃশ্য আমরা দেখতে পাবো, আবার নদী প্রাণ ফিরে পাবে, সেই সাথে ব্যবসা বাণিজ্যেরও প্রসার করবে, খরচও কম হবে পণ্য পরিবহনের ক্ষেত্রে। আপনাকে ধন্যবাদ ইফতেখার ফয়সাল। আপনাকেও এই এইট স্পিকে আজকে এই ছিল আমাদের কাছে আমন্ত্রণ, আমাদের পরের আয়োজন।